ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের গত ক্লাসে আমরা যা পড়ছি তার পরবর্তী যতগুলো বাকি আছে সেগুলো আজকে সলভ করবো এবং ক্লাস শেষে অনুশীলনী অঙ্কগুলো সলভ করবো। তো দেখো, প্রথমে আমরা শুরু করে দিই। প্রথমে আমরা এখানে শিখবো যে ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি। তো এর সাথে কিন্তু আমরা ক্লাস 6 থেকে পরিচিত আছি, বা অনেকে ক্লাস 5 এখানে পড়ছো। লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় এগুলো কিন্তু আগে থেকে তুমি জানো। ঠিক আছে, তো আমি একটু বলে দিই। ধরো হচ্ছে একটা জিনিস তুমি কি করছো, 10 টাকায় কিনছো, সেটা কি তুমি 12 টাকায় বিক্রি করছো, তাহলে এখানে তোমার 2 টাকা লাভ হইলো। ঠিক আছে। আর একটা জিনিস কি, তুমি 10 টাকায় কিনে কি করছো, ধরো 4 টাকায় বিক্রি করছো, দেন কি 2 টাকা তুমি লস খেলে এখানে, সো এটা কি তোমার ক্ষতির পরিমাণ। ঠিক আছে, তো দেখো এরপর এটার আলাদা করে সূত্র লেখা আছে। যখন তোমার লাভ, তার মানে কি যতটা তুমি বিক্রি করবা সেখান থেকে জাস্ট তুমি যত টাকা কিনছিলা সেটা বিয়োগ দিবা। ঠিক আছে, আশা করি এইসব বিষয়ের কথা বলার প্রয়োজন নাই, এটা তোমরা বুঝবা। তো দেখো আমরা অনুশীলনী অঙ্কে চলে যাই। আমরা কিন্তু গত ক্লাসে 12 পর্যন্ত সলভ করছিলাম, এখন আমরা 13 থেকে সলভ করব। দেখো, তো এই ম্যাথে কি বলছে, প্রথমে জুবায়ের এবং রিয়া উভয়ই 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। তোমাদের কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে টাকাটা সে ব্যাংকে জমা রাখবে সেটা হচ্ছে কি তার মূলধন বা আসল। ঠিক আছে, মূলধন বা আসল হিসেবে অভিহিত করা হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে যদি জুবায়ের সরল হারে, সরল মানে বলছে যে সরল মুনাফা। সরল মুনাফা কিন্তু তোমাদের আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি, যারা ভিডিওটা দেখো না তারা আগের ভিডিও অবশ্যই দেখবা। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আয় সমান কি PRN। ঠিক আছে, এরপর কি বলছে, রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে 6 বছর পরে মুনাফা আসলে। এই দেখো, এখানে কিন্তু মুনাফা মাইনাস আসলে, এটা কি হাই পেন, কিন্তু এটা কিন্তু মাইনাস না। ঠিক আছে, অনেকে এটা থেকে ভুল ভাববা, বাট এটা হচ্ছে কি একটা হাই পেন। এর কথা অর্থ হচ্ছে মুনাফা যোগ আসল, কার কত টাকা হবে। তো এখন দেখো আমরা পার্টি পার্টি মানে করবো আর কি। প্রথমে জুবাইয়ের ক্ষেত্রে বের করবো। জুবাই জুবাইয়ের ক্ষেত্রে দেখো কি আছে, যে 7% হারে, তার মানে আর মান কিন্তু দেওয়া আছে এখানে। আর মান দেওয়া আছে কত, 7%, মানে কি 7 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, এরপর বলছে যে 6 বছরের জন্য, তার মানে কি n ইজ ইকুয়াল টু 6 বছর। আর 25,000 টাকা জমা রাখছে, তার মানে মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা বা আসল। 25,000, তার মানে 25 দিয়ে 3টা শূন্য। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন পেয়ে যাবো এখানে আয় সমান কত হলে। সুতরাং সরল মুনাফা যেহেতু জুবাইরের ক্ষেত্রে, সো আয় সমান কি PNR। তার সঙ্গে মানগুলো বসাই দিবা। পি হচ্ছে কত, 25,000, আর এনটা হচ্ছে 6, আর আর 7/100। ঠিক আছে, শুধু এখন কি ক্যালকুলেশন করা। দেখো, আমরা কিন্তু খুব সহজ এখানে হাতে ক্যালকুলেশন করতে পারি। 2 শূন্য কাটা, যা যা থাকে সেগুলো কি গুণে দিবা। এখন থাকে হচ্ছে 250, তোমরা আমার সাথে করো, আমি করতেছি। 250 গুণন 6 গুণ হচ্ছে 7। দেখো, আমি তোমাদের এখানে দেখে করে দিই। 6 7 42 গুণ 250, গুণন 250। দেখো তাহলে কি 10,500। ঠিক আছে, 10,500 টাকা, এটা কিন্তু তার মুনাফা। ঠিক আছে, ওকে। এরপর দেখো, আমরা এখন বের করব রিয়ার ক্ষেত্রে। এখানে কিন্তু বলতেছে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পায়। রিয়ার ক্ষেত্রে বলতেছে কি চক্রবৃদ্ধি মুনাফা। সো চক্রবৃদ্ধি মুনাফা তোমরা কি জানি, চক্রবৃদ্ধি মুনাফাকে প্রকাশ করা হয় সি দ্বারা। সি সমান আমরা জানি পি ইন্টু 1 + r⁴ n। ঠিক আছে, মাইনাস পি, বা তুমি হচ্ছে পিটা কমন নিয়ে এখানে 1 বিয়োগ করে দিতে পারো, তোমার ইচ্ছা। দেখো তাহলে কত হয় এখানে। দেখো আমরা একটু শর্ট করি পিটা কমন নিই। পি কমন নিলে কি হয় এখানে 1 + r⁴n - 1। ঠিক আছে, এখন জাস্ট মানগুলো বসে দাও। পি এর মানটা কত ছিল রিয়ার ক্ষেত্রে, সেম টাকায় ছিল। ঠিক আছে, সেম টাকায় কিন্তু পি ছিল, আসল ছিল। তাহলে 25,000 এখানে। ঠিক আছে, 25,000 ইন্টু এখানে ছিল 1 যোগ
আর ছিল কত? আর ছিল তোমার হচ্ছে রিয়ার ক্ষেত্রে ছিল 7%, মানে দুইজনের ক্ষেত্রে 7% ছিল, তো 7/100। আচ্ছা, এরপর হোল টু দা পাওয়ার কি বলছে এখানে? এন। এন মানে কত? 6 বছর, তাহলে কি সেম? ওকে, এরপর বিয়োগ করবো জাস্ট 1। ওকে, তাহলে তোমার রেজাল্টে কত আসবে ভাইয়া? 12,000। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা, 12,500 এটা আসবে তোমার কি আনসার। তো এটা হচ্ছে কি, এটা তোমার এই যে রিয়ার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, রিয়ার চক্রবৃদ্ধি মুনাফা কত আসছে? 12,500 টাকা। আর জোবাইরের আসছিল কত? 10,500 টাকা। এটা কিন্তু কাটা, 10,500 টাকা। তাহলে কার বেশি? অবশ্যই দেখতে পাচ্ছ যেখানে রিয়ার বেশি। আর যে একটু চালাক সে কিন্তু এই প্রশ্ন থেকে বোঝা যাবে, কারণ চক্রবৃদ্ধি সবসময় কি হয়? বেশি হয়। ঠিক আছে, এটা কি মুনাফার উপরে কিন্তু মুনাফা, এটা কাউন্ট হয় আর কি। যাই হোক, তো আশা করি বুঝতে পারছো। এখন বলছে কি কত টাকা হবে আর কি, আর কে বেশি লাভবান হবে এবং কত লাভবান হবে এটা কিন্তু বলতে চাইছে। তাহলে দেখো, তুলনা করো। ও পাইছিল 10,500 টাকা, আর রিয়া পাইছে কত? 12,500 টাকা। তাহলে যা সূত্র বিয়োগ করো, তাই তুমি পেয়ে যাবে এখানে কে কত বেশি পেলো না পেলো। তো দেখো, আমি এটা করে দিই, 12,500 আর 10,500। ওকে, সবাইটা লিখে নাও, আমি একটা মুছে ফেলবো। দেখো তাহলে কি লিখবো এখানে? রিয়া, রিয়া বেশি লাভবান হবে। ঠিক আছে, এবং কত বেশি লাভবান হবে তুমি এটা সাজা লিখে দিবা, আমি জাস্ট বের করে দিই। 12,500 ছিল কত? 10,500। তাহলে কত অবশ্যই বুঝতে পারছো, 2,500 টাকা, 2,000 টাকা আর কি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আশা করি তোমাদের 13 নম্বরটা কি ক্লিয়ার। ওকে, এরপর দেখো আমরা, এখন আমরা 14 নম্বরটা সলভ করব। কি বলছে প্রথমে এখানে? আহসান এবং তাহসিন উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখছে। তার মানে এরা দুইজনে কি করছে? 20,000 টাকা জমা রাখছে ব্যাংকে, ভালো কথা। এখন বলছে যে যদি যদি আহসান 6 মাস অন্তর, মানে কি 6 মাস পর পর সে টাকা তুলবে আর কি, এবং তাহসিনা 4 মাস পর পর আর কি টাকা তুলবে, মানে মুনাফা সহ। এবং বলতেছে চক্রবৃদ্ধি হারে, ঠিক আছে, মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কার কত টাকা মূলধন হবে। এই মূলধনও কিন্তু কি, এটা চক্রবৃদ্ধি মূলধন বলছে, এটা বুঝে নিতে হবে সবার। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা প্রথমে আহসানের ক্ষেত্রে বের করব। আহসানের ক্ষেত্রে আহসানের ক্ষেত্রে কি বের করবো তাহলে আমরা? মুনাফা বের করবো। তার আগে আমাদের কি লাগবে? আগে লাগবে হচ্ছে কি আর, আর এমনটা কত বলতেছে এখানে? 11%। 11% মানে কি 11/100। এবং বলছে কি 6 মাস অন্তর, মানে কি 6 মাস পর পর। তাহলে আমি তোমাদের কিন্তু গত ক্লাসে বলছিলাম যে যদি মাস দেওয়া দেওয়া থাকে সেটাকে বছর নিতে হবে। আর 6 মাসে কত বছর হয় তাহলে? 6/12। ঠিক আছে, তো এটা ভাগ করে নিবা, দেখো কত আসে। দেখো তোমরা সবাই ভাগ করো, আর যে 66 ভাগ হচ্ছে কি 1200, এসে কত আসবে? 0.055। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি আর, মানে মুনাফার হার। এরপর আমাদের লাগবে কি এন মানটা লাগবে। সবাই একটু খেয়াল করো যে এনটা আমরা কিভাবে বের করতে পারবো। এখানে যেহেতু বলতেছে যে 1 বছর, দেখো আমরা কিন্তু এনটা বছরে কাউন্ট করি। 6 মাস পর পর যদি সে কি উঠায় টাকাটা তোলে, তাহলে দেখো সে মুনাফা পাইতেছে 1 বছরে কয়বার? 6 মাসে যদি সে কি 6 মাস পর পর মুনাফা পায়, তাহলে সে কিন্তু 1 বছরে কি 2বার মুনাফা পাইতেছে। আর এখানে আছে কত? 5 বছর। তাহলে 5 বছরে কয়বার সে মুনাফা তুলবে? অবশ্যই 5 × 2, তার মানে 10 বার। দেখো অনেক কিন্তু বুঝে যে এন মানে হচ্ছে কত বছর, এটা বুঝে, আসলে তা না। এনতে হচ্ছে সেই মুনাফাটা কতবার তুলে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা হচ্ছে আবাসনের ক্ষেত্রে, যেহেতু এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি হার যেহেতু বলছে, সো আমরা কি করবো এখানে? আমরা জানি চক্রবৃদ্ধি ক্ষেত্রে মুনাফা হচ্ছে, এটা কিন্তু সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সবাই লিখে নাও যে চক্রবৃদ্ধি মুনাফা কমা সি ইকুয়াল টু পি ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন।
মাইনাস 1, ঠিক আছে। জাস্ট এখন মানগুলো বসাও। কি কত আমার এখানে, যেটা হচ্ছে আসল রাখছিল কত টাকা, 20,000 টাকা রাখছিল। সো এখানে 20,000, 20 দিয়ে 3টা শূন্য দিবা, 1 2 3, ঠিক আছে। এবং এখানে 1 আর কত পেয়েছিল তুমি এখানে, 0.055, ঠিক আছে। হোল টু দ্য পাওয়ার n, n এর মানটা কত বের করছি ভাইয়া, 10, ওকে। এরপর কি, বিয়োগ 1, তাহলে মানটা কত আসবে, সবাই ক্যালকুলেশন করো মানটা কত আসবে, দেখো আমার সাথে মিলাবা, যারটা মিলবে তারটা আর কি হয়েছে, ঠিক আছে। তাহলে মানটা আসবে কত, 1 4 1 6 2 .88, ঠিক আছে। এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মুনাফা, এবং বলছে যে 5 বছর পর কত টাকা মূলধন হবে। যদি হয় মুনাফা এত টাকা, তাহলে মূলধন কত টাকা, তো চক্রবৃদ্ধি মূলধন কত হবে, মূল হবে কি এই মুনাফার সাথে যে আসলটা, আসল কত ছিল এখানে ভাই, 20,000 টাকা, এতটা যোগ হবে আর কি, ঠিক আছে। দেখো এটা কিন্তু সুদ, মানে কি তুমি যেটা পাইছো আর কি এই মাস পরে 5 বছর পরে আর কি, সেই তোমার মূল টাকা যেটা জমা দিছিলে সেই টাকাটা ছাড়া কিন্তু এই টাকাটা তোমার কি আসছে, মানে লাভ হয়েছে তো টাকা আর কি। আর তুমি কত টাকা জমা রাখছিলা সেটা যদি যোগ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাবা। তা জাস্ট যোগ দিবা এখন, 20,000 1 2 3 যোগ হচ্ছে কত, 141 6 2.88, ঠিক আছে। যত আসে তত টাকা, তাহলে কত আসে এখানে ভাইয়া, 341, তারপর হচ্ছে 62.88, ঠিক আছে। এত টাকা হচ্ছে কি আবাসনের ক্ষেত্রে মূলধন, ঠিক আছে। এরপর দেখো আমরা এরপর কি করব, এরপর হচ্ছে তাহসিনের ক্ষেত্রে বের করব। তাহসিনের ক্ষেত্রে আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে তাহসিনের ক্ষেত্রে, ঠিক আছে, ওকে। তাহলে তাহসিনের ক্ষেত্রে কি আছে, এই আর এর মানটা কিন্তু সেম, আর এর মানটা সেম, তারপর 5 বছরের জন্য বলছে, 5 বছরও সেম, মানে এখানে কি দুইটা জিনিস আমাদের কিন্তু সেম আসতেছে। আর 20,000 টাকা এটাও কিন্তু সেম, ওকে। তাহলে কি বের করবো এখানে আমরা, তাহসিনের ক্ষেত্রে জাস্ট এনটা বের করবো, এনটা কিন্তু ভিন্ন, কারণ ও 4 মাস পর পর তুলবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 1 বছরে কিন্তু আমরা এনটা কাউন্ট করতেছি। সো 1 বছরে 4 মাস, মানে 12 মাসের যদি সে 4 মাস অন্তর, মানে 4 মাস পর পর যদি মুনাফা তুলে, তাহলে দেখো 1 বছরে কিন্তু সে 3 4 12, মানে 3 বার হচ্ছে সে কি মুনাফাটা তুলতেছে। সো 5 বছরের জন্য কত হবে, 1 বছরে যদি 3 বার তুলে, তাহলে 5 বছরের জন্য কয়বার তুলবে, 3 পাঁচা 15 বার কিন্তু সে মুনাফাটা তুলবে, ঠিক আছে। সো এখানে এর মানটা কত, 15, এবং আর এর মানটা কিন্তু সেম, আর এর মানটা কিন্তু সেম, বাট এই যে একটুর জন্য সেম না, কারণ কি এখানে 4 আছে আর এখানে 6 ছিল। সো আর এর মানটা কত হবে এখানে, 11/100 গুণন হচ্ছে এই যে 4 মাস যেহেতু, সো 4/12, তাহলে কত আসবে, 44 ভাগ হচ্ছে 1200, 44 ভাগ 1200 কত আসছে, 0.0367, এটি কি মুনাফার হার। এরপর দেখো জাস্ট আমরা সূত্রটা লিখে দেবো, তাই আমাদের আনসার এসে যাবে। আর এখানে চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং এখানে C1 দিতে পারো, কারণ এটা হচ্ছে আহসানের ক্ষেত্রে, আর তাহসিনের ক্ষেত্রে C2 দিবা, যে চক্রবৃদ্ধি মুনাফা, এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা সি ইজ ইকুয়াল টু কি, সেই সূত্রটা একদম সেম এই সূত্র। তো এই সূত্রটা লিখলাম না, জাস্ট মানগুলো বসে দিতেছি। দেখো পি এর মানটা কত এখানে, সেম 20,000 1 2 3, ঠিক আছে। আর 1 তো থাকবে এখানে, প্লাস আর এর মানটা কত, 0.0, সেটা ইংরেজিতে লিখি হচ্ছে তোমার বাঙালি ওইটা 3 6 7, ঠিক আছে। এটা তার হোল টু দ্য পাওয়ার n, n কত 15 মাইনাস 1, ঠিক আছে। তো সবাই ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে মানটা আসবে 14,342। এটা কি তার চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে মূলধন কত, অবশ্যই এই 20,000 যোগ দিলে আমরা মূলধন পেয়ে যাবো। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সমান এই 14,342 সাথে 20,000 যোগ দিবা, ঠিক আছে। দেখো আমি এখানে করে দিচ্ছি, 20 1 2 3 3 0 যোগ হচ্ছে কি 14,342, 34,342 আসছে,
34,000 একেবারে লিখে দিচ্ছি, 34,342। তাহলে দেখো আহসানের ক্ষেত্রে তোমরা কত পাইছো মূলধন? 34,162। আর এখানে হচ্ছে তাহসানের ক্ষেত্রে কত পাইলা? 34,342। তাহলে কারটা বেশি? অবশ্যই তাহসানেরটা বেশি। এখন বলছে তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পর কার কত টাকা মূলধন হবে। তাহলে কিন্তু আমরা কি মূলধনও পেয়ে গেলাম এবং কার বেশি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাহসানের বেশি। সুতরাং উত্তর লিখবা যে তাহসানের মূলধন বেশি হবে। ওকে, তো আশা করি তোমাদের 14 নম্বরটাও ক্লিয়ার। এরপর দেখো আমরা 15 নম্বর করবো। দেখো 15 নম্বর কিন্তু একটা সৃজনশীল, আর এই সৃজনশীলটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভালোভাবে শিখবা। আর এইটা হচ্ছে আমি কমন দিয়ে দিলাম, কেমন? এটা পরীক্ষায় আসতে পারে। দেখো কি বলছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর, মানে 1 মাস পর পর আর কি, মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। আচ্ছা, তো এরপর বলছে কি, যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে 1 নম্বর বলছে কি যে 1 মাস পরের কতটা ঋণ থাকবে, তারপর 2 মাস পর বের করতে হবে, 3 মাস পর বের করতে হবে। এটা কিন্তু বলতেছে চক্রবৃদ্ধি, সরল না কিন্তু, ঠিক আছে? তোমরা দেখো প্রথমে ক নাম্বারটা সলভ করবো। কি বলছে দেখো, কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি নাই। মানে আমাদের জমা ছিল কত টাকা, এটা তার মূলধন কিন্তু পি, ঠিক আছে? আমরা এই সাইডে লিখি, পি এর মানটা ছিল 50,000, তাহলে 50, 1, 2, 3, ঠিক আছে? এরপর বলছে যে প্রতি মাসে, প্রতি মাসে মানে কি, তাহলে এর মানটা কত হবে আমাদের? এন এর মানটা হবে 1/12, মাসকে আমরা বছর নিয়ে করতেছি, তাহলে মানটা কত আসবে দেখো, 1/12। এবার দেখো 1/12 কত আসে? 0.833, ঠিক আছে? তার মানে 0.833, 0.0833, ঠিক আছে? এখানে মাঝখানে একটা জিরো হবে, 0.0833, এটা হচ্ছে কি আমার এন এর মান। আচ্ছা, এরপর আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে মুনাফার হার আর কি, 11%। সো 11/100, এটা আমরা করে নেই যে 11/100 কত হয়, 11/100। তো দেখো 0.11, তার মানে 0.11, ঠিক আছে? তো আমাদের সবগুলো প্রয়োজনীয় মান বের করা শেষ, জাস্ট এখন আমরা ম্যাথ সলভ করবো। তো বলছে 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তো আমাদের কিভাবে করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন আগে বের করবো আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে কি করবো, সে 12,000 টাকা যে সে ঋণ দিছে, মানে ঋণ পরিশোধ করছে, সেই টাকাটা বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাবো, 1 মাস পর অবশিষ্ট ঋণটা পেয়ে যাবো আর কি। তো দেখো তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমাদের বের করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন সূত্র কি, একে প্রকাশ করা হয় এ দ্বারা, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, পি ইন্টু 1+r⁴n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন জাস্ট মানগুলো বসে দাও, পি এর মানটা কত, 50,000, 1, 2, 3, এরপর 1 যোগ আর, আর এর মানটা কত, 0.11, মোট n, মানে কত, 0.0833, ঠিক আছে? তো এটা মানটা কত আসবে, তোমরা সবাই ক্যালকুলেশন করো। এটা আসবে হচ্ছে তোমার 50,435, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের মূলধন, মানে 1 মাস আগে, মানে 1 মাসের আগে তুমি কি করছো, এটা তোমার কি মূলধন আর কি। তো এত টাকা তোমার মনে করছে কি হয়েছে, মূলধন হয়েছে আর কি। আর তুমি তাদেরকে দিছো কত টাকা, 12,000 টাকা দিছো। আর বলছে এখানে 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, 1 মাস পর তুমি 12,000 টাকা পরিশোধ করছো, তাহলে অবশ্যই কি মূলধন, মানে তোমার আগের টাকা থেকে যদি আমি এই ঋণ পরিশোধ যত টাকা পরিশোধ করছি তত টাকা বাদ দিলে কিন্তু আমরা কি থাকবো, 1 মাস পরে যত থাকবে ঋণ থাকবে আর কি, সেটা বের হয়ে যাবে। তো এখন কি করতে হবে, সুতরাং 1 মাস পর অবশিষ্ট থাকবে, এটা বের করতে বলছে আর কি, ইনডাইরেক্টলি ঋণ অবশিষ্ট থাকবে, অবশিষ্ট
থাকবে সমান, দেখো তুমি হচ্ছে মূলধন কত ছিল 50,435, ঠিক আছে 50,435, আর তুমি পরিশোধ করছো কত টাকা 12,000 টাকা, ঠিক আছে। তাহলে এখন কত টাকা হয় 38,435 টাকা, ঠিক আছে। এই যেটা হচ্ছে কি তোমার 1 মাস পর তোমার কাছে কি সেই ব্যাংক কর্মকর্তারা এত টাকা আরো পাবে, ঠিক আছে, মানে তুমি ঋণ থাকবে আর কি, ঠিক আছে। ওকে তাহলে এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেল, এটা 1 মাস পর কি তোমার কাছে তারা পাবে এত টাকা। তো সবাই এটা সবাই মনে রাখো, কারণ এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কাজ লাগবে। এরপর দেখো দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় মানে খ নাম্বারের কথা বলতেছি আর কি, এইটা তখন মূলধন হিসেবে কাজ করবে। এখন দেখো খ নাম্বারটা সলভ করি আমরা, খ নাম্বার শেষ, খ নাম্বারটা দেখো। তো খ নাম্বারের ক্ষেত্রে কি বলছিলাম যে তুমি 1 মাস পর যে টাকাটা কি তোমার অবশিষ্ট ঋণ সেই টাকাটা মূলধন হিসেবে কাজ করবে। সো পি এর মানটা কত এখান, তাহলে আমরা ক নাম্বার যেটা আনসার পাইছিলাম আর কি 38,435, এটা মূলধন হিসেবে কাজ করবে, ঠিক আছে। এরপর আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করবো, আর সবকিছু সেম। চক্রবৃদ্ধি মূলধন এই ক্ষেত্রে বের করবো, ঠিক আছে। সো চক্রবৃদ্ধি মূলধনটা কত সূত্র, সেই সেম সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, সূত্রটা ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। এখানেও জাস্ট মানগুলো বসে দিচ্ছি। পি এর মানটা কত এখানে, এই যে এটা 38,435, আর এটা হচ্ছে 1, আর আর এর মানটা কত ভাই এখানে, আর এর মানটা কত বেরোছিল 0.11, ঠিক আছে 0.11। তো মানটা কত আসবে, আর হোল টু দ্য পাওয়ার এন, এর মানটা কিন্তু সেম আগে যা ছিল তাই 0.083 মানে 0.083। এখন মানটা কত আসবে এখানে, মানটা আসবে তোমার 38,769, ঠিক আছে। আচ্ছা এরপর বলছে যে দ্বিতীয় মাস পর আর কত টাকা ঋণ থাকবে। এখন তোমার মূলধন হচ্ছে এত টাকা, আর তুমি দ্বিতীয় মাসে আর কত টাকা দিছো, দ্বিতীয় মাসে আরো 12,000 টাকা পরিশোধ করছো। তাহলে কি সুতরাং 2 মাস পর আরো কি থাকবে, 2 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে, কি করবা শুধু তোমার এই 38,769 থেকে দিবা হচ্ছে 12,000, যে টাকাটা তুমি পরিশোধ করছো আর কি, ঠিক আছে। ওকে তাহলে কি থাকবে 26,769 টাকা, ঠিক আছে। এটাই কি আমার খ নাম্বারের আনসার। ওকে তাহলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার। এরপর যেটা করবো সেটা হলো 3 নাম্বারটা, একদম সেম প্রসেসে করবা তোমরা। কি বলছে গ নাম্বার, 3 মাস পর কত টাকা থাকবে, তাহলে 2 মাস পর যে টাকাটা তোমার ঋণ অবশিষ্ট রইলো সেই টাকাটা হচ্ছে এখন কি মূলধন হিসেবে কাজ করবে। তাহলে মূলধন কত এখানে খ হতে আমরা পাইছিলাম, মূলধনটা কত 26,769, ঠিক আছে। এরপর আর সবকিছু কিন্তু সেম, সুতরাং আমরা কি বের করবো এখন, চক্রবৃদ্ধি মূলধনটা বের করবো ঠিক আগের প্রসেসে। তাহলে কত এখানে চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় কি দ্বারা, এ দ্বারা, এ সমান কি ছিল সূত্রটা আবার লিখে দিচ্ছি, পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। এখন পিটা কত এখানে 26,769 ইন্টু 1 যোগ আর কত এখানে সেই আগেরটার মতোই, আর হচ্ছে 0.11 হোল টু দ্য পাওয়ার এন, এন এর মানটা কত 0.083, ঠিক আছে। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা কত 27,002, ঠিক আছে 27,002 পাবা। তাহলে ঠিক আগের মতোই এখন কি কত টাকা ঋণ থাকবে, সুতরাং 3 মাস পর অবশিষ্ট থাকবে যে টাকাটা তুমি হচ্ছে এই তৃতীয় মাসে কি দিছিলা, কত টাকা করে দাও মাসে মাসে 12,000, ঠিক আছে। তো কত থাকবে তাহলে 15,002 টাকা, 15,002 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গ নম্বরের আনসার। তো আশা করি 15 নম্বরটা তোমাদের ক্লিয়ার, একদম সেম রয়েছে 3টা অঙ্ক, ঠিক আছে। ওকে এরপর দেখো আমরা 16, 17, 18 এই পর্যন্ত আজকে আমরা করব। এরপর
বাকি যে কয়েকটা আছে একদম সেম নিয়ম, এগুলো থাকবে তোমাদের বাড়ি কাজ, ঠিক আছে? কারণ একটা টিচারের উচিত না যে সবগুলো অঙ্ক করে দেওয়া, তোমাদের কিছু করতে হবে। আর সেগুলো করে তোমরা কি করবা, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবা, কেমন? আনসার তারপর মিলাবা আমাদের কাছে নক দিয়ে আর কি, যে ভাই এটা হয়েছে কিনা। দেখো আশা করি এই বাকি তিনটা তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে বাকিগুলো অঙ্ক তোমরা হচ্ছে পারবা। তো দেখো কথা আমরা শুরু করে দিই। 16 নম্বরটা কি কি বলছে? কোরিয়াম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা, এটা কি যে টাকা জমা রাখছে এটা হচ্ছে মূলধন, এবং মরিয়ম 7% হারে। দেখো এখানে কিন্তু দুইজনের ব্যক্তি কথা বলে গেছে, ঠিক আছে? ওকে, রাইট, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে? দেখো এটা কিন্তু একদম ইজি একটা প্রশ্ন। তো করিমের ক্ষেত্রে আমরা আগে বের করি। যদি আমরা আগে করিমকে বিবেচনা করি, করিমের ক্ষেত্রে তাহলে কি হয়? করিমের ক্ষেত্রে কি বলতেছে, এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হারে বলছে, তার মানে আর এই মানটা হচ্ছে কত এখানে ভাইয়া? 9%। সো তুমি সাইডে লিখতে পারো এখানে। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি যে করিমের ক্ষেত্রে দেখো আর সমান হচ্ছে 9%, মানে কি 9/100, ঠিক আছে? এরপর 5 বছর বলছে, সো এন এর মানটা কত? 5। এবার 50,000 টাকা, মানে পি এর মানটা কত এখানে? 50, 1 2 3, 50,000। তাহলে কি করিমের ক্ষেত্রে হলে আমরা কি বের করবো এখন? ব্যাংক থেকে কার বেশি আয় হবে। আয় বলছে মানে কি? আয় মানে কি? আয় মানে হচ্ছে মুনাফাই তো, তাই না? মানে যে টাকাটা আমার মূলধন ছাড়া যে টাকাটা আসতেছে সেটা হচ্ছে আমাদের আয় বা লাভ, ঠিক আছে, অর্জন। যাই হোক, চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি আমরা কি জানি? করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা, করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা ইজিক্যাল টু, সূত্রটা কি ছিল? পি ইন্টু 1 যোগ আর টু দ্য পাওয়ার এন মাইনাস কি 1। তাহলে মানগুলো এখন বসে দাও, যা আসবে তাই আনসার। দেখো পি এর মানটা কত বলছে এখানে? 50,000, 2 3, ঠিক আছে? এরপর এখানে ছিল 1 যোগ আর এর মানটা কত আসছিল আমাদের? 9/100, তার মানে কি 0.09, 0.09, ঠিক আছে? ওকে, এরপর মানে 9কে 100 দ্বারা ভাগ করলে 0.09 আসে। আচ্ছা, এরপর হোল টু দ্য পাওয়ার এন, এন মানে কি 5 বিয়োগ হচ্ছে 1। তাহলে এখন কি ক্যালকুলেশন করবা, কত আসবে? এটার মান আসবে হচ্ছে তোমার, আমি বলে দিই যে 26,930, 26,930, ঠিক আছে? তো সবাই ক্যালকুলেশন করে নিও এটা। আচ্ছা, এরপর কি বলছে যে মরিয়ম, আমাদের কিন্তু করিমের ক্ষেত্রে শেষ নির্ণয় করা। এরপর আমরা মানে মরিয়মের আয় বের করবো। করিমের আয় কত আসছে? 26,930। এটা কিন্তু তার কি মূলধন ছাড়াই কিন্তু এত টাকা আসছে। এবং আমাদের যেহেতু আয় নির্ণয় করতে বলছে, সো আমরা আয় নির্ণয় করবো, আর বেশি কিছু নির্ণয় করার দরকার নাই। তো এখন মরিয়মের ক্ষেত্রে বের করি। দেখো মরিয়মের ক্ষেত্রে ক্ষেত্রে মরিয়মের ক্ষেত্রে কি বলতেছে? আর আমরা এই সাইডে লিখলাম যে মরিয়মের ক্ষেত্রে আর হচ্ছে 7%, তার মানে কি 7/100, বা লিখতে পারি 0.07। এরপর বলছে যে 5 বছর, মানে এটা 5 বছর বলছে, সো এন ইজ ইকুয়াল টু 5। আর 80,000 টাকা বলছে, সো পি ইজ ইকুয়াল টু 80,000, 80। এবার কি 3টা শূন্য, 1 2 3, ঠিক আছে? ওকে, এরপর দেখো মরিয়মের ক্ষেত্রে কিভাবে বের করবো? ঠিক সেম প্রসেসে, যে সি ইজ ইকুয়াল টু, আমি আর ওটা লিখলাম না সূত্রটা, জাস্ট এখানে বসে দিই, কারণ সূত্র হচ্ছে সেম। সি ইজ ইকুয়াল, এখানে কিন্তু সি, তুমি চাইলে এখানে C1 দিতে পারো বা C2 দিতে পারো, যেহেতু তুমি মানে দুইটা বের করতেছো, সো এখানে C1 দিবা, C2 দিবা। C2 তে প্রথমে কি এই একই সূত্র বলছি, আর সূত্র লেখার দরকার নেই এখানে, আমি একটু ভিন্ন কালার করি যাতে তোমার দেখতে সুবিধা হয়। সো পি এর মানটা কত এখানে? 80,000, 80, 1 2 3। এরপর কি সূত্রের 1 লিখলাম, প্লাস আর এর মানটা কত বলছে এখানে? 0.07 হোল টু দ্য পাওয়ার এন, এন এর মানটা 5 বলছে, বিয়োগ হচ্ছে কি 1, ঠিক আছে? ওকে, এবার তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আসবে কত ভাইয়া? 32,204 টাকা। আচ্ছা, এটা কি তোমার, এটা হচ্ছে কি, হ্যাঁ মরিয়মের ক্ষেত্রে আয়, মরিয়মের আয় এত টাকা। তারপর করিমের ক্ষেত্রে ছিল আয় কত টাকা? 26,930 টাকা। বলছে এখানে কার বেশি আয় হবে। তুমি দেখে বুঝতে পারতেছো কি দ্বিতীয়কে মরিয়ম, তার মানে মরিয়মের বেশি আয় হবে। এখন কত টাকা বেশি আয় হবে, এটা তো একদম বাচ্চাদের প্রশ্ন, তাই না? ওর হচ্ছে 26,930 টাকা, আর ওর আছে 32,204 টাকা। তাহলে অবশ্যই কি বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো এটা। এখন কি করবো তাহলে? বিয়োগ দিবা। সুতরাং মরিয়মের বেশি আয়,
ঠিক আছে। সুতরাং কি মরিয়মের ডিগ্রি করে দিবা যে 32,204 থেকে বিয়োগ দিবা কত 26,930, এগুলো কত টাকা 5,274 টাকা। তোমরা দেখে দিয়ে আমি করে দেখো 3,204 বিয়োগ দিবা কত 26,930, ইজিক্যাল কত হয় 5,274 টাকা। 5,274 টাকা, এত টাকা কি বেশি লাভ হয়েছে বা বেশি আয় হয়েছে। ঠিক আছে, তো আশা করি কি তোমাদের 16 নম্বরটা ক্লিয়ার। এরপর দেখো আমরা 17 নম্বর সলভ করবো। 17 নম্বর একদম বাচ্চা বলা অঙ্ক, তোমরা দেখেই করতে পারবা। কি বলছে এখানে, তাওসিনা 350 টাকা দরে, দরে মানে কি প্রত্যেকটা দাম হচ্ছে 350 টাকা, এটা বোঝাচ্ছে আর কি। 8টি মুরগি ক্রয় করলো মানে কিনলো, মোট 2500 টাকা বিক্রয় করলে, মানে কিনছে কত টাকা দিয়ে 350 টাকা দিয়ে কিনছে প্রত্যেকটা মুরগি, এখানে কত টাকা লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, আর বলছে তাওসিনার মূলধন কত ছিল। দেখো এটা একদম ইজি। প্রথমে কি বের করতে হবে, 350 টাকা দরে যেতে বলছে, সুতরাং আমরা কি এখানে কি জানি, একটি একটি মুরগি, একটি মুরগির ক্রয় মূল্য। ঠিক আছে, একটি মুরগির ক্রয় মূল্য কত টাকা হয় 350 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কয়টা মুরগি কিনছে, 8টা মুরগি কিনছে, সো 8টি মুরগির ক্রয় মূল্য কত হবে 350 গুণন 8। ঠিক আছে, দেখো কত আসে, 350 গুণ হচ্ছে 8, 2800 টাকা, মানে 2,800 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যে 2500 টাকায় বিক্রি করলে, তার মানে ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য হচ্ছে 2800 টাকা। সবাই খেয়াল করে ভালোভাবে, যে তুমি কিনছো একটা জিনিস কত টাকা দিয়ে 2800 টাকা দিয়ে কিনছো, মানে 2,800 টাকা দিয়ে কিনছো, সেটা আবার বিক্রয় করছো কত টাকা দিয়ে 2500 টাকা দিয়ে। তার মানে দেখো তুমি কিন্তু নিজেই বুঝতে পারতেছো যে একটা জিনিস আমি বেশি দাম দিয়ে কিনলাম, কম দাম দিয়ে বিক্রি করলাম, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। ঠিক আছে, সুতরাং অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে কি বলছে এখানে, কত ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে, ক্ষতির পরিমাণটা বের করতে হবে এখন। সুতরাং ক্ষতি হবে কত টাকা, এই 2500 টাকা কিন্তু বিক্রয় ছিল, হ্যাঁ 2800 টাকা করছে কিনছো, তাহলে কি বড়টা থেকে ছোটটা বিক্রি দিবা, সমস্যা নেই। 2800 বিয়োগ হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, ক্ষতি হবে কত টাকা, ট্রাই করি, এটা বোঝাতে হবে না, দিতে হবে, এটা একদম ইজি, এটা আনসার। ঠিক আছে, এরপর দেখো আমরা একদম শেষ অঙ্কটা করব। একজন মাছ চাষি তার পুকুরে 5,000 টাকার পোনা মাছ ছাড়লেন, সে মাছের খাবারের জন্য 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য, মানে যে কাজ করবে আর কি, 25,000 টাকা খরচ করবে। ওই মাছ চাষির মূলধন কত। আর দেখো যে আগের অঙ্কে ছিল মূলধন কত, এই মূলধনটা মানে হচ্ছে যে সে কেনার টাকাটা, এই মূলধনটা কি ক্রয় মূল্যটা, এই ক্রয় মূল্য কিন্তু কি ছিল, তার সামর্থ্য ছিল, কেনার সামর্থ্য কত টাকা ছিল জানো, 2800 টাকা। ঠিক আছে, এটা কিন্তু তার মূলধন ছিল। ঠিক আছে, ওকে। কি বলছে এখানে দ্বিতীয় অঙ্কে, যে ওই মাছ চাষির মূলধন কত, যদি তিনি তার পুকুরে মাছ 2 লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত লাভ হবে। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে, একদম ইজি এটা। প্রথম আমরা বের করবো ক্রয় মূল্য, লাভ ক্ষতির অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা বের করবো আগে কি, যে একজন মাছ চাষি মোট কত টাকা খরচ করলো আর কি, এটাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে মোট খরচ করলো চাষি, মাছ চাষি চাষির একদম শর্ট হইতে করবা, মোট খরচ, চাষির মোট খরচ কত টাকা। প্রথমে কি পোনা মাছ কেনার জন্য কত টাকা দিছিল, 5,000 টাকা, 1 2 3 যোগ সে মাছের খাবার জন্য কত টাকা বিনিয়োগ করছে, 60,000 টাকা, 60 দিয়ে 3টে শূন্য। এবার কি বলছে, শ্রমিকের জন্য আবার 25,000 টাকা, 25 1 2 3, তাহলে মোট খরচ কত হইলো, সবাই যোগ করো, আমরা যোগ করি 5,000।
ঠিক আছে, যোগ 60,000, 60 দিয়ে 3টা শূন্য, যোগ 25,000, 25 দিয়ে 3টা শূন্য, কত হইলো? 90,000 টাকা। ঠিক আছে, তাহলে সে টোটাল কত খরচ করছে? 90,000 টাকা। ঠিক আছে, ওকে। এরপর ওই মাস আসে মূলধন কত দেখো, তাহলে তার মোট সামর্থ্য কত টাকা ছিল? এই 90,000 টাকা ছিল, এটা তার কি মূলধন। তাহলে এক অংশ কিন্তু আমরা করে ফেললাম, এটা কিন্তু মূলধন তার। ঠিক আছে, এবার আসি আমরা যে যদি তিনি তার পুকুরে মাছ বা এই মূলধনটা কি তার ক্রয় মূল্য। ঠিক আছে, এই মূলধনটা কি তার ক্রয় মূল্য, এবং বলছে যে পুকুরে মাছ 2 লাখ টাকা বিক্রি করেন। তাহলে দেখো ক্রয় মূল্য সাথে তুমি কিন্তু এখানে বুঝতে পারতেছো এটা তার বিক্রয় মূল্য 2 লাখ টাকা, আর সে কিনছে কত টাকা দিয়ে? 90,000 টাকা দিয়ে। তার মানে অবশ্যই লাভ হবে। জাস্ট এখন কি একদম শর্ট হতে করবা, এত পেছানোর দরকার নেই, সুতরাং লাভ হবে। সুতরাং এখানে একটু যদি অঙ্কটা সাজাতে চাও তাহলে একটু লিখতে পারো যে যেহেতু বিক্রয় মূল্য 2,000 টাকা, সুতরাং লাভ হবে। বা এখানে এভাবে লিখতে পারো যেহেতু বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য, সুতরাং কি লাভ হবে। আর লাভ হবে কত টাকা? বেশিটা থেকে কমটা বিয়োগ দিবা। এখানে 2 লাখ মানে কি 1 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5, বিয়োগ হচ্ছে কত? 90,000, 90 দিয়ে 3টা শূন্য। ঠিক আছে, তাহলে কত টাকা লাভ হবে? জাস্ট বিয়োগ করো, দেখো এখানে তোমাদের করে দিই, ছিল কত এখানে? 2 লাখ, মানে 2 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5, বিয়োগ হচ্ছে 90 দিয়ে 3টা শূন্য। ওকে, তাহলে কি 1,10,000 টাকা, 1,10,000, তার মানে 1 2 3। এবার দেখো আমরা বিয়োগ দিছিলাম কি থেকে? 2 লাখ, তার মানে কি 1 2 3 4 5, বিয়োগ হচ্ছে কি 90 দিয়ে 1 2 3। ওকে, ঠিক আছে, তাহলে কি 1,10,000, তার মানে আরেকটা শূন্য এখানে, 1,10,000 ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের 18 নম্বরটাও ক্লিয়ার। ঠিক আছে, এরপর যে ম্যাথগুলো রয়েছে, বিশেষ করে কোনগুলা? এই 19 আর হচ্ছে 20 আর 21 আর 22, এই 4টা, এইগুলো হচ্ছে তোমাদের কি আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কি হোমওয়ার্ক দিয়ে গেলাম। তোমরা দেখবা যে এইগুলো হচ্ছে আমি যে উপরে ম্যাথগুলো করাইছি, এর বাইরের একটা নিয়মও ম্যাথ নাই আর, যে 4টা তোমাকে ম্যাথ দিছে আর হোমওয়ার্ক, এগুলো করে সুন্দর করে কি করবা? আমাদের কমেন্ট বক্সে কি করবা? আমাদের কমেন্ট বক্সে পিক তুলে দিবা বা জানিয়ে দিবা রেজাল্টটা। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্ত।